রাতের আধারটা আমাদের সবার কাছে অপরিচিত, কখনো ভালো তো কখনো মন্দ। কিন্তু অন্ধকার ছেয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীর মন্দ মানুষগুলোকে বেশি দেখা যায়, অনেক ভালো মানুষের মুখোশ পরা ব্যক্তিদের চেনা যায়। এই রাতের অন্ধকারে বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে রাতের বেলায় তাদের বিকৃত হওয়ার রূপ দেখা যায়। আজ একটু বেশি দেরি হয়ে গেছে অথয়ের। টিউশনি করে বাড়ি ফিরতে ফিরতে এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। ও যেই পথ দিয়ে বাড়ি ফিরে সেটা অনেকটাই নির্জন। ঢাকার এই চিপাচাপা অলিগলিগুলো মেয়েদের জন্য মোটেও নিরাপদ নয়। চারদিকে শুনশান। হাতে মায়ের ওষুধ। বাবা রিটায়ার্ড কয়েক বছর যাবৎ। মায়ের অসুস্থতা, বোনের পড়াশোনা, নিজের পড়ালেখা সব মিলে একটা মানসিক চাপে ছিল, যার কারণে শেষ পর্যন্ত টিউশনি করে সংসারের হাল ধরতে হলো। পাশাপাশি চলছে ওর অনার্স থার্ড ইয়ারের পড়ালেখা। কয়েকটা টিউশনি করে অথই, যার কারণে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু আজ রাত হয়ে গেছে। 2 দিনের টিউশনির সাথে এক করতে গিয়ে দেরি হয়ে গেল। ভয়ে ভয়ে হাঁটছে। হঠাৎ সামনে কিছু ছেলে দেখতে পেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এত রাতে একটা সুন্দরী মেয়ে দেখলে বকাটে ছেলেদের খুশি দেখে কে? অথয়ের পিছনে হলো 7-8টা ছেলে। পাশাপাশি বাজে কমেন্ট তো আছেই। একজন বলল, আরে রূপসী যাও কোথায়, আমাদের নিয়ে যাও। একা একটা সুন্দরী মেয়ে এত রাতে গেলে তো কেউ নজর দেবে। আরেকজন বলল, রেড তো ম্যাডাম। আরেকজন বলল, আমাদের সাথে একটু সময় দিয়ে যাও। আরেকজন বলল, আমরা তোমাকে একটু ভালোবাসতে চাই। কি বলো সুন্দরী? অথয় ওদের বাজে কথা শুনে ওদের দিকে চোখ পাকিয়ে তাকালো, কিন্তু মনে মনে ভীষণ ভয় পাচ্ছে। তবে সেটা ছেলেগুলোকে বুঝতে দিলে চলবে না। যদি কোনোভাবে আজ ওদের পাল্লায় পড়ে যায়, তাহলে নিশ্চয় নিজের মান সম্মান হারিয়ে বাসায় ফিরতে হবে। তাই মনে মনে আল্লাহকে ডাকছে। ওর চোখ পাকিয়ে তাকানো দেখে একটা ছেলে ভয় পাওয়ার অভিনয় করে বলল, ওরে বাবা, কিরকম করে তাকাচ্ছে দেখো, এমন করে তাকিও না শোনা, হার্ট অ্যাটাক করে বসবো তো। আরেকজন বলল, ফুলছুরি এত রাগো কেন? প্রতিদিন না হয় অন্য কোথাও সময় দাও, আজ না হয় আমাদেরকে একটু সময় দিলে। কথাগুলো বলে বিদঘুটি ভাবে হাসতে লাগলো ছেলেগুলো। অথয় আরো জোরে হাঁটতে লাগলো, কিন্তু ছেলেগুলো পিছন ছাড়েনি। আজ যেন পথ শেষ হচ্ছে না। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। পিছনের দিকে তাকিয়ে দেখলো ছেলেগুলো অনেকটাই সামনে এসে পড়েছে। 2 হাত এগোতেই তাকে ধরে ফেলবে। তখনই সামনে শক্ত কিছুর সাথে বাড়ি খেলো। অথয় মনে মনে ভাবলো, এই মাঝ রাস্তায় পিলার কোথা থেকে এলো? সামান্য মাথা উঠিয়ে দেখলো পিলার নয়, এটা তো একটা ছেলে। একটা ছেলের বুকের সাথে মাথা টেকে আছে। ছেলেটা আদিল। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। তোমরা যারা যারা পুরো গল্প দেখতে চাও, তারা সকলেই আমার টিকটক আইডির বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিংকে ক্লিক করে ইউটিউবে চলে যাও। ইউটিউবে প্রায় 20 থেকে 30 মিনিটের গল্প আপলোড করা হয়। তোমরা যারা যারা পুরো গল্প শুনতে চাও, তারা সকলেই টিকটক আইডির বায়োতে থাকা লিংকে ক্লিক করে ইউটিউবে চলে যাও। তারপরে যদি লিংকে ক্লিক করে ইউটিউব চ্যানেল খুঁজে না পাও, তাহলে ইউটিউবে গিয়ে ইমন অন ফায়ার রিপ অথবা ইমন অন ফায়ার লিখলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো যাও, সকলে ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গল্পটা এনজয় করো। তো আর কোনো কথা না বলে চলো গল্পে ফেরা যাক। আদিলকে দেখে পেছনের ছেলেগুলো থেমে গেল। বকাটে ছেলেগুলোকে শুনে শুনে আদিল বলল, নীলাশা, কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এই তোমার আসার সময় হলো? স্বামীর উপর রাগ করেছ ঠিক আছে, তাই বলে এত রাত করে ওষুধ আনতে হবে? এত ভালোবাসা আমায়? আমি যেই বললাম আমার সামান্য মাথা ব্যথা করছে, সেই তুমি রাত করে বের হয়ে গেলে। আমার উপর রাগ করলেও আমার খেয়াল রাখতে ভুলো না তুমি। আমার মাথা ব্যথা করছে, তাই কি হয়েছে? আমাকে বলতে, আমি নিয়ে আসতাম। একটা কথা যদি শুনতে তুমি, সবসময় শুধু বেশি বোঝো। দাও, ওষুধের প্যাকেটটা আমার হাতে দাও। আদিল অথয়ের হাত থেকে ছো মেরে ওষুধের প্যাকেটটা নিয়ে গেল। অথয় হা করে আদিলের দিকে তাকিয়ে আছে। বলে কি ছেলেটা, জীবনে কখনো দেখিনি ওকে, আর বলছে ও কিনা আমার স্বামী। চোখ টিপ টিপ করে আদিলের দিকে তাকালো অথয়। আদিল বলল, ছেলেগুলো চলে গেছে, আপনি এখন যেতে পারেন। আদিলের কথা শুনে অথয় পিছন ফিরে তাকালো। সবাই উল্টো দিকে পালাচ্ছে। অথয় বলল, ধন্যবাদ, আপনি যদি সময় মতো না আসতেন, তাহলে হয়তো আজ আমার সব শেষ হয়ে যেত। আদিল বলল, বাসা কোথায় আপনার? অথয় বলল, এই তো 2 গলির পার হয়ে। আদিল বলল, চলুন আমি আপনাকে পৌঁছে আসি, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আদিল অথয়কে পৌঁছে দিয়ে চলে গেল। অথয় এখনো ঘরের মাঝে আছে। সত্যি আজকালকার যুগে এমন ছেলেও আছে। আদিল আজ এই রাস্তা দিয়ে শর্টকাটে ফিরছিল, তখনই দেখলো ছেলেগুলো মেয়েটাকে ফলো করছে, তাই বুদ্ধি করে এমন অভিনয় করলো। এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেছে। হাসপাতাল থেকে উষাকে বাড়িতে নিয়ে এসেছে। 72 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে এসেছিল। তবে উষার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তাতে কি, ওর 4 ভাইয়ের দোয়া যে আল্লাহ তাআলা কবুল করেছে, ওদের বোনকে ফিরে এনেছে, তাদের জন্য এটাই অনেক। এক মুহূর্তের জন্য বোনের আড়াল কেউ হচ্ছে না। কখন কি লাগবে সবাই খুশি হলো। জিবরান ভেঙে পড়েছে। উষা ওকে চিনতে পারছে না, সেটা সবচেয়ে বেশি আঘাত করছে ওকে। 24 ঘন্টা বোনকে দেখে রাখার জন্য নার্স ডক্টর তো আছেই, উষা কাউকেই চিনতে পারছে না। সবাইকে দেখে ভয় পাচ্ছে।
ডক্টর বলেছে পেশেন্টকে কোনো রকম মানসিক চাপ দিয়ে তার আগের সবকিছু যেন না মনে করায়, তাতে তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই কেউ পুরনো স্মৃতিগুলো মনে করাতে চায় না। প্রথম 2 দিন তো উষা কোনো কথাই বলেনি, এখন যাও কথা বলে, শুধু প্রশ্ন করে এটা কি, ওটা কেন, এখানে আমার নাম কি, তোমরা কারা, ভাই কাদের বলে, তোমরা আমার এত খেয়াল রাখো কেন, আমি তো অনেক ছোট বাচ্চা তাই না, আমার আম্মু আব্বু কোথায়, তারা আমার সাথে দেখা করতে আসেনি কেন, ইত্যাদি ইত্যাদি। ওর প্রশ্ন শুনে যে কেউ পাগল হয়ে যাবে। কিন্তু 4 ভাই ধৈর্য সহকারে সব কথার উত্তর দেয়। কলেজের উল্টো দিকে কফি হাউসে উষা কারোর সাথে দেখা করতে যাচ্ছিল। একা একা ড্রাইভ করছে আর গুনগুন করে গান গাচ্ছে। ঠিক পেছন থেকে একটা বড় ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে খাদের দিকে ফেলে দেয়।